খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ। রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত, গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই। তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, তার কোনো বিকল্প নেই, যত সুখী হোক। তার সাথে বহু বিষয়ে আলোচনা করেছি। উনি কখনো ওই যে প্রধানমন্ত্রী হিসেবে তার নিজের দূরত্ব মানে বেসরকারি খাত থেকে রাখেন না। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 15 জানুয়ারির মধ্যে শতভাগ ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছানোর প্রত্যাশা। প্রত্যেকটাই খুব সুন্দর লাগতেছে আমার কাছে, খুব কালারফুল অ্যান্ড ভিতরের স্টোরিগুলো খুব ভালো। আমি বই শুরু থেকে পেয়েছি, আমার বই পেয়ে খুব ভালো লাগছে। এখন তো আমি গল্পগুলো দেখিনি, কিন্তু বইগুলো দেখেছি, বইয়ের মান খুব ভালো। ভৌগোলিক অবস্থানের কারণে সব শেষে 2026 সালকে বরণ করল যুক্তরাষ্ট্র। এশিয়া থেকে ইউরোপ মাতল আতশবাজির বর্ণিল আলোকছটায়। সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, প্রত্যাশা মানুষের। রাজনীতি অর্থনীতির টানা পোড়েন কাটিয়ে মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান। দেশে যাতে আসলে ফাইনালি স্টেবল হয়, কারণ আমরা যা মনে করছি আসলে দেশ এখন স্টেবল না। সব ধর্মের মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, যেন সবারই একটা ফ্রিডম অফ স্পিচ থাকতে পারে। চলছে জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই, ইসি সহ রিটার্নিং কর্মকর্তাদের ব্যস্ততা। রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল ট্রাক, 4 জনের মৃত্যু। রাজধানীতে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত 2। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। বুধবার অভাবনীয় আবেগে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার পর আজ কবর জিয়ারতে আসছেন অনেকেই। সকাল থেকেই ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। চলছে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত। কবর জিয়ারত শেষে মানুষজন খালেদা জিয়ার জন্য তাদের শ্রদ্ধার কথা জানান, দোয়া করেন রুহের মাগফিরাত কামনায়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে শ্রদ্ধা। অশ্রুসিক্ত নয়নে কেউ তুলে ধরছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপসহীন নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার। ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করেন না। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। সেই 1/11-এর সব কঠিন সময় তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে দেশ ত্যাগ করার জন্য। সমস্ত দলকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, ওদের পরিবারকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। তারপরেও তিনি কিন্তু সাহসের বাতিঘর হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। তিনি সেই নেত্রী। তো তাকে আমরা শ্রদ্ধা করি, আজীবন শ্রদ্ধা করব। দর্শক, জিয়া উদ্দিনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, আমরা তার কাছে যাচ্ছি। রিয়াজ, আজকে তো কবর জিয়ারতের জন্য সর্বসাধারণের প্রবেশের নিষেধাজ্ঞা যেটা ছিল 3 দিন, সেটি তো উঠিয়ে দেওয়া হচ্ছে। আজকে সবাই কবর জিয়ারত করতে পারছেন। নেতাকর্মীরা কি বলছেন এবং সাধারণ মানুষ কবর জিয়ারতের পর তারা খালেদা জিয়াকে নিয়ে কি বলছেন? কবর জিয়ারত করতে এসছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তার স্ত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গতকাল সমাহিত করা হয়েছে। সেখানে মানুষ জিয়ারত করতে এসছেন এবং তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন তার জান্নাত কামনায়।
এবং শুধু নেতাকর্মী নয়, খালেদা জিয়া যেই জনপদের মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন, এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়েছেন মানুষের কাছে, সেসব জনপদের মানুষ আজকে এসেছে এখানে তাকে শ্রদ্ধা জানাতে, তার জন্য দোয়া করতে, তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করতে তারা এসছেন। এবং নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সংখ্যাও খুব একটা কম নয়। গেল 2 ঘন্টায় অন্তত 1010-এর মতো মানুষ তারা এই যে সমাধিসৌধ রয়েছে সেখানে এসেছেন এবং তারা সবাই দোয়া করছেন। আমরা যদি বাহিরেরটাই যদি একটু দেখানোর চেষ্টা করি, যে বাহিরে এখন পর্যন্ত আসছে, অর্থাৎ একেবারে ক্রিসেন্ট লেকের পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা থেকে শুরু করে একেবারে সমাধি পর্যন্ত যে বড় যে রাস্তাটি রয়েছে, ব্রিজ পার হয়ে এখনও মানুষ দলে দলে আসছেন, তারা পরিবার নিয়ে আসছেন, একেবারে পরিবারের ছোট্ট সদস্য থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে নিয়েও তারা আসছেন এই বেগম খালেদা জিয়ার যে কবর সেটি জিয়ারত করতে, তার জন্য প্রার্থনা করতে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর যতগুলো সংস্থা রয়েছে সব সংস্থার সদস্যরা রয়েছেন, পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও এখানে দায়িত্ব পালন করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কাউকেই শুধুমাত্র নিচে থেকে দেখার অনুমতি দেওয়া হয়েছে, শুধু কাউকে উপরে উঠে যাতে দেখা না হয় বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চেষ্টা না হয় সেজন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে যাতে সবাই নিচে থেকেই সারিবদ্ধভাবে বা শৃঙ্খলবদ্ধভাবে এই যে কবর জিয়ারতের আয়োজন সেটি যাতে শেষ করে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিন শাকিল। সেখানে শোক বইয়ে স্বাক্ষর করছেন অনেকে, আমরা তার কাছে যাব। আরফিন, স্বাক্ষর কার্যক্রম তো চলছে, আজ কারা কারা স্বাক্ষর করলেন শোক বইয়ে? গতকালও তো অনেকেই করেছেন। গতকালও লোপা 49টি দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন, আজও অনেকে এসছেন। কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলার ঠিক 1 মিনিট আগে যুক্তরাষ্ট্রের যিনি বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, বাংলাদেশের যে হাইকমিশন, সেই হাইকমিশন থেকে একজন প্রতিনিধি এসেছেন, তিনি স্বাক্ষর করতে ভিতরে প্রবেশ করেছেন। এর বাহিরে শুধুমাত্র কূটনীতিকরা নন কিংবা বিদেশি প্রতিনিধিদের দল নয়, এর বাহিরে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতারা এসছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ এসছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ এসছেন এবং সর্বস্তরে আসলে মানুষ আসছেন। বিশেষ করে এই গুলশান কার্যালয়ে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা প্রতিনিধি তারা এসছেন এবং তারা স্বাক্ষর করছেন। কিছুক্ষণ আগে জাতীয় পার্টির মহাসচিব তিনিও এসেছিলেন, তিনি স্বাক্ষর করে গেছেন। বিএনপি চেয়ারপারসন সম্পর্কে সবার যে মূল্যায়ন, একই মূল্যায়ন তাদেরও বাংলাদেশের প্রশ্নে তার আপোষহীনতা, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে তার আপোষহীনতা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে তার আপোষহীনতার কথা সবাই তুলে ধরেছেন। এছাড়া বেসরকারি বিনিয়োগ থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার যে দূরদৃষ্টি ছিল, তার যে সাহসী সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তগুলো নিয়েই সবাই আসলে কথা বলছেন, সবাই তার স্মৃতিচারণ করছেন। সেই সঙ্গে তারেক রহমান আগামীতে খালেদা জিয়া এবং জিয়া রহমানের যে রাজনীতি, বাংলাদেশকে ধারণ করার যে রাজনীতি সেটি এগিয়ে নেবেন সেই প্রত্যাশার কথা বলেছেন। কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে গণমাধ্যম সাথে তিনি কথা বলেছেন। সেখানে তিনি বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়েছেন এবং সেই সঙ্গে কুলখানি থেকে শুরু করে ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে জানানোর কথা বলেছেন এবং সেই সঙ্গে তিনি একটা প্রত্যাশার কথা বলেছেন। বিএনপির তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নের খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যেই পথ চলা সেটি আরও এগিয়ে নেবেন, সেটি আরও অগ্রসর করবেন, সেই প্রত্যাশার কথা যেমন বলেছেন, তেমনি আগামী নির্বাচনে বাংলাদেশের পক্ষের বাংলাদেশের পক্ষে শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই প্রত্যাশার কথাও তিনি জানিয়েছেন। এবং সালাউদ্দিন আহমদও একই কথা বলেছেন, তিনি বলেছেন বাংলাদেশে তারা যেই শোক বিএনপির নেতাকর্মীদের মাঝে রয়েছেন, এই শোকটা তারা শক্তিতে পরিণত করবেন, শক্তিতে পরিণত করে নির্বাচনী কাজে নয় বরং সেটি বাংলাদেশ বিনির্মাণের কাজে তারা ব্যবহার করতে চান এবং সেই কথাই তারা জোর দিয়ে বলেছেন। তারা এই শোক নিয়ে কোনো রাজনীতি করতে চান না, এই শোক নিয়ে তারা কোনো ধরনের আবেগ তৈরি করতে চান না, বরং তারা এই শোককে শক্তিতে কাজে লাগিয়ে খালেদা জিয়া এবং জিয়া রহমানের যে আদর্শ সেটিকে সামনের দিকে অগ্রসর করতে চান। এবং আজকে বিকেল 4টা পর্যন্ত এই শোক বইয়ে স্বাক্ষর চলবে এবং কিছুক্ষণ পরপরই আসলে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল এসছেন, তারা দিচ্ছেন তারা স্বাক্ষর করছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মতের রাজনৈতিক দল যারা বিএনপির সঙ্গে দীর্ঘদিন রাজনীতির প্রতিপক্ষ ছিল তারাও আসছেন, জাতীয় পার্টি এসছে, সেই সঙ্গে মেজবান দরবার শরীফের সাইফুদ্দিনের
নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান তিনিও এসেছেন, যারা বিএনপির সাথে কখনোই রাজনীতির সাথে একভাবে বিএনপি সমালোচক ছিলেন, তবুও খালেদা জিয়ার বাংলাদেশের প্রশ্নে, খালেদা জিয়ার গণতন্ত্রের প্রশ্নে, রাজনীতির প্রশ্নে খালেদা জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকাকে শ্রদ্ধা জানানোর জন্য একেবারে ঠিক বলেছেন আরেফিন, একেবারে দলমতের ঊর্ধ্বে উঠে গেছে বেগম খালেদা জিয়া, সেজন্যই আসলে সবাই আসছেন শোক বইয়ে স্বাক্ষর করতে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তারেক রহমানের নেতৃত্ব স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র আরও সংহত করবে বলে মানুষ প্রত্যাশা করে, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনৈতিক দলের নেতা ও সমাজের বিশিষ্টজনরা। এ সময় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা বিএনপিকে আরও শক্তিশালী করবে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নয়, শোককে শক্তিতে পরিণত করে দেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। জানান, খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনী কাজে কোনো প্রভাব পড়বে না। দুপুরের পর থেকেই কার্যালয়ে একে একে আসেন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। আসেন ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান, একে আজাদ, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ওনাকে আমরা নেত্রী হিসেবে মানি, জানি, এবং উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এটা বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত। এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের মাটির জন্য তার যে টান, তার যে ভালোবাসা, তার যে ভক্তি, তার যে দেশপ্রেম, তার কোনো তুলনা নেই। দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, শেষবারের মতো রাজনীতির মঞ্চে এমন অহিংস বার্তাই রেখে গেছেন বেগম খালেদা জিয়া। ক্ষমতার কারাবাসের কঠিন পথ পেরিয়েও সংযমের এই উচ্চারণই আজ বিএনপির সামনে খুলে দিয়েছে নতুন বাস্তবতা। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়, এটি বিএনপির পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান। তাই আগামীতে খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এক লড়াকু রাজনৈতিক জীবনের রীতি। রাষ্ট্র ক্ষমতা, কারাবাস, নিপীড়ন আর অসুস্থতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে খালেদা জিয়ার বিদায় হলো সর্বজনের সম্মান আর মর্যাদার মধ্য দিয়ে। তবু মৃত্যুর সময় পেয়েছেন অরাজনৈতিক সরকার ও সর্বস্তরের মানুষের সম্মান। বাংলাদেশের রাজনীতিতে যা বিরল দৃষ্টান্ত। যারা এসছে তারা শুধু যে বিএনপির আইডিওলজি ধারণ করে তা না, তারা এসছে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধার মধ্যে দিয়ে, শ্রদ্ধাবোধের মধ্যে দিয়ে। এই জানাজাটাকে গণভোট হিসাবে নিলে বিএনপি ভুল করবে। এটা অবশ্যই একটা গণভোট, কিন্তু এটা বিএনপির জন্য নয়, এটা হলো শ্রদ্ধার গণভোট। এবং এই বিএনপির জন্য এটা একটা সোনালী মুহূর্ত নিঃসন্দেহে। এক সপ্তাহ আগেও আমার মনে হয় না বিএনপির সংগঠকরা ভাবতে পেরেছেন যে তাদের নেতৃত্বের প্রতি এদেশের মানুষের শিকড়ের এত ভালোবাসা বা শ্রদ্ধা আছে। এটা তাদের জন্য হয়তো একটা বিস্ময়, কিন্তু এরকম মুহূর্ত একটা রাজনৈতিক দলের জন্য খুব বিরল ঘটনা। যে সম্মান ও মর্যাদায় তিনি আসীন হয়েছেন, তার দীর্ঘমেয়াদী প্রভাব ধরে রাখতে আগামীতে বিএনপিকে জনবান্ধব রাজনীতিতে এগোতে হবে। সেটাই এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। দেশের তরুণ সমাজের প্রত্যাশা কিন্তু বিপুল। এবারে নির্বাচনটা মোটেই একটা গতানুগতিক নির্বাচন হবে না, এবং নির্বাচনের পর 5 বছর নিশ্চিন্তে থাকা যাবে এরকম ভাবারও কোনো কারণ নেই। প্রত্যাশার বিপুল চাপ বিএনপির উপর থাকবে। মানুষ আসলে পরিবর্তন চায়, ফলে সেই পরিবর্তনের দায়িত্ব বিএনপিকে নিতে হবে। নতুন যারা, তারা তো, আমি তো বলবো, তারা আমাদের দেশের ভবিষ্যৎ, বর্তমান দুটোই। এখন তাদেরকে, তাদের সেন্টিমেন্টকে বুঝে শুনে তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে। ক্যাবিনেট যেটা হবে সেখানে আমি বলবো যে যারা সিনিয়র, যারা ইয়াঙ্গার, আমি ইয়াঙ্গারদের জুনিয়র বলবো না, ইয়াঙ্গার সবাইকে নিয়েই করা উচিত, যারা কন্ট্রিবিউট করতে পারবে।
সামনে নির্বাচন, নতুন প্রতিদ্বন্দ্বী 4 কোটি নতুন প্রজন্মের প্রত্যাশা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে। নেতা উনি শুধু নিজ গুণে বলবো না, নেতা উনি বিকজ অফ হিজ মাদার, উনি নেতা বিকজ অফ হিজ ফাদার অ্যান্ড বিকজ অফ দ্য ক্যারিসমা দ্যাট হি ইনহেরিটেড। তো সেখানে আস্থার জায়গায় আছেন উনি এই মুহূর্তে, আমি বলবো এটাকে ধরে রাখা খুবই চ্যালেঞ্জিং, ভেরি ভেরি চ্যালেঞ্জিং। উনি কখনো প্রতিপক্ষকে ঘৃণা বিদ্বেষের ভাষায়, আক্রমণাত্মক ভাষায় কথা বলেননি। আমি দেখলাম যে ওনার ছেলে তারেক রহমানও ঠিক আক্রমণাত্মক ভাষায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কথা বলেননি, বা ওনাদের পরিবারের উপর যে জুলুম হয়েছে সেটার জন্য এখন পর্যন্ত উনি কাউকে আক্রমণ করেননি বা দোষারোপ করেননি। ফলে এই বিষয়টা খুব প্রয়োজন আমাদের দেশে, মানে বাংলাদেশের মানুষ আর প্রতিশোধের চক্রে যেতে চায় না। বেগম খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান, তবে তার সংগ্রামের নাম রয়ে গেল ইতিহাসে, স্মৃতিতে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ কার্যক্রম। প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। বছরের প্রথম দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 15 জানুয়ারির মধ্যে দেশের শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে কাজ করছে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ। প্রাথমিকের সব বই দেয়া হলেও মাধ্যমিকের প্রায় 40% বই প্রস্তুত করা এখনো বাকি। এতে লেখাপড়ার কিছুটা ঘাটতি হলেও তা পূরণ করা যাবে বলে আশ্বস্ত করছেন শিক্ষকরা। কোথাও বইয়ের সংকট বা পৌঁছাতে দেরি হলে তা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা নতুনভাবে লেখাপড়ায় মনোনিবেশ করার প্রত্যয় ব্যক্ত করেছে। অভিভাবকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এখন তো আমি গল্পগুলো দেখিনি, কিন্তু বইগুলো দেখেছি, বইয়ের মান খুব ভালো এবং বইগুলা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি বই শুরু থেকে পেয়েছি, আমার বই পেয়ে খুব ভালো লাগছে। আমি মোট 6টি বই সব পেয়েছি। বই পেতে খুবই ভালো লেগেছিল, কিন্তু প্রথম বোরিং লাগছিল কারণ বই আসছিল না। 7-এ উঠবো, কিন্তু এখনো আমাদের বই দেওয়া হয়নি, বই এখনো আসেনি। ফেব্রুয়ারিতে যেহেতু রোজা, যার কারণে পড়াশোনার বেশি একটু সুযোগও পাবো না। এই বইটা যদি তাড়াতাড়ি না দেয়, এর ফলে আমাদের পড়াশোনা সহ নানা ক্ষেত্রে সমস্যা হবে। এদিকে নতুন বছরের প্রথম দিন দেশের বিভিন্ন স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ করা হচ্ছে। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা বিতরণকৃত বইয়ের কাগজ, ছাপা, রং ও নকশার প্রশংসা করছেন সবাই। তবে প্রাথমিকের সব বই সরবরাহ হলেও দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের বই আংশিক পৌঁছেছে। বাকি বইগুলো সরবরাহ হলে দ্রুতই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশা সংশ্লিষ্টদের। নতুন বই পেয়ে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। নতুন বছরের শুরু নতুন বই দিয়ে শুরু থেকে পড়ালেখা, পৃষ্ঠা, কালার সব মিলে এবারের বছরের বইগুলো অনেক সুন্দর। এখনো কোনো মিস্টেক নাই। নতুন বই পেয়েছি, বইগুলো দেখলাম, বইগুলো খুব ভালো, পড়ালেখা খুব ভালো হবে বলে মনে করি। বছরের শুরু থেকে বই পাচ্ছে, শুরু থেকেই তারা পড়তে পারবে, তাদের ওরা গুণগত মানটা অনেক ভালো হবে। যে বইগুলি দেওয়া হয়েছে বইগুলি অনেক ভালো, মান ভালো, কাগজও ভালো। প্রায় সব বই আমরা পাইছি, 2-1টা বিষয়ের বাকি আছে আর কি। বর্ণিল আলোকছটা আর জমকালো আয়োজনে 2026 সালকে বরণ করে নিল বিশ্ব। ভৌগোলিক অবস্থানের কারণে সবার শেষে নতুন বছরকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এর আগে আতশবাজির মাধ্যমে বর্ষবরণ উৎসবে মাতে লন্ডন, বার্লিন, এথেন্স সহ গুরুত্বপূর্ণ সব শহর। এশিয়ার দেশে দেশে ছিল নজরকাড়া আয়োজন। রঙিন হয়ে ওঠে দুবাই সহ মধ্যপ্রাচ্যের সব বড় শহরের আকাশও। টাইমস স্কোয়ারের ঐতিহ্যবাহী ক্রিস্টাল বলে আলো জ্বালানোর মধ্য দিয়ে নতুন বছর 2026 সালকে বরণ করে নেয় মার্কিনীরা। ভৌগোলিক অবস্থানের কারণে বরাবরের মতোই সবার শেষে নতুন বছরকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকতে নতুন বছরকে বরণ করে নিয়েছে লাখ লাখ মানুষ। 12 মিনিট ধরে ফোটানো হয় 19টি নৌকা বোঝাই আতশবাজি। নববর্ষ উদযাপনে আতশবাজিতে রঙিন হয়ে ওঠে ইউরোপের আকাশ। বর্ণিল আলোর মনোমুগ্ধকর ঝলকানি ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে, যা উপভোগ করেন হাজার হাজার মানুষ।
বিগ বেনের ঘড়ির কাঁটা 12টা ছুতেই উল্লাসে মাতেন ব্রিটিশরা। 2026 সাল বরণে চোখ ধাঁধানো আয়োজন ছিল লন্ডনে। আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে স্কটল্যান্ডের আকাশও। জমকালো আনুষ্ঠানিকতায় 2026 সাল বরণ করেছে গ্রিসের এথেন্স শহরের বাসিন্দারা। আয়োজনের কমতি নেই অন্যান্য দেশেও। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে 2026 সালকে বরণ করেছে চীন। 33 বার ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বাসিন্দারা। বর্ষবরণের নানা আয়োজন ছিল থাইল্যান্ডেও। নতুন বছর বরণে তাইওয়ানের 101 তলা তাইপেই টাওয়ারে ছিল আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী। ঘড়ির কাঁটা 12টা ছুতেই নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয় হংকং। জমকালো আতশবাজি আর সাংস্কৃতিক আয়োজনে ইংরেজি নববর্ষ বরণ করেছে কাতার। বর্ষবরণে আতশবাজির বর্ণিল প্রদর্শনী ছিল দুবাইয়ে। মধ্যপ্রাচ্য সহ এশিয়ার অন্যান্য দেশেও ছিল জমকালো আয়োজন। এর আগে ভৌগোলিক কারণে ঘড়ির কাঁটা সবার আগে 12টা স্পর্শ করে নিউজিল্যান্ডে। নতুন বছরকে বরণ করে নিতে আতশবাজির বর্ণিল আলোয় ছেয়ে যায় অকল্যান্ডের আকাশ। এরপর 2026 সালকে স্বাগত জানাতে আতশবাজিতে মেতে ওঠে সিডনি হারবার। অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও চলে নববর্ষের আয়োজন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা বলছেন, ভোটের এই বছর পথ দেখাবে স্থিতিশীল মানবিক পথ চলার। সেই সাথে গণ অভ্যুত্থানের পরও 2025 সালে যা হয়েছে তা নিয়ে হতাশা আছে। রাজনীতির পাশাপাশি অর্থনীতির টানাপোড়েন কাটবে, অস্থিরতাও কমবে বলে বিশ্বাস করতে চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণমানুষের নতুন বছরের প্রত্যাশার কথা জানাবেন মাহফুজ মিশু, আর ক্যামেরায় তানভীর মোর্শেদ। 5 আগস্ট 2024, জুলাই অভ্যুত্থানের পর আকাশ সমান পরিবর্তনের স্বপ্ন। সেই ইতিবাচক আশা নিয়ে 2025 শুরু হলেও তা কতটা মিটেছে বড় প্রশ্ন বছর শেষে। বিশেষ করে রাজনীতির নামে হানাহানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা অংশের আইন নিজ হাতে তুলে নেওয়ার প্রবণতা বছর জুড়েই ছিল চোখে পড়ার মতো। ফলে ইতিবাচক বহু কিছু ছাপিয়ে এসব ঘটনা দাগ ফেলেছে জনমনে। সিকিউরিটি আমাদের একান্ত প্রয়োজন ভাই, আমাদের সিকিউরিটির খুব অভাব। মারামারি ধরাধরি রাস্তায় এখনো যখন আমি কোনো পোস্ট দিই, এই মোরাল পুলিশিং এর ব্যাপারটা থাকে, তো এটা একটা ভয়ের ব্যাপার। আমি কখন টার্গেট হব আমি নিজেও জানি না। টাকা পাচার, চাঁদাবাজি দৃশ্যমান না হলেও ব্যবসা বাণিজ্যে গতি আসেনি গেল এক বছরে, বরং ছিল নানা চ্যালেঞ্জ। 13টা শোরুম থেকে আমার 2টা শোরুমে আমি চলে আসছি, এবং আমি এগুলো রাখতে পারবো কিনা আগামী দিনে আই এম নট শিওর। মানুষের হাতে টাকা পয়সা কম মনে হয়, ব্যবসা বাণিজ্য সুবিধা না। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, রোজ বৃহস্পতিবার। নতুন বছর, ভোটের বছর। বহু বছর পর একটা ভালো ভোট হবে, সে আশায় বুক বাঁধছে মানুষ। প্রত্যাশা একটাই, নির্বাচনের পর স্বাভাবিক হবে সবকিছু। গতি আসবে জীবনে, অর্থনীতিতেও। বন্ধ হবে সব ধরনের অস্থিরতাও। 2026টা একটি সুন্দর আবহ নিয়ে শুরু হবে এবং সেটা চলমান থাকবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে অবস্থা, এই কারণে আসলে নির্বাচনটা ইম্পর্টেন্ট। সুষ্ঠু নির্বাচন হওয়ার পর হয়তোবা আমাদের সেটা ঠিকভাবে আবার স্ট্যাবলিশড হবে। কেবল শহর নয়, গ্রামে গঞ্জে সবখানেই সাধারণ মানুষের মধ্যে হতাশা আছে খানিকটা। চায়ের আড্ডায় ঘুরে ফিরেই তাই নির্বাচন প্রসঙ্গ। তাদের চাওয়া একটাই, নিরাপদ হোক জনজীবন, নাগালের মধ্যে থাক জিনিসপত্রের দাম। সুন্দরভাবে যেন সমৃদ্ধির বাংলাদেশে এই সমাজকে আমরা গড়ে ফেলতে পারি। একটি নিরাপদ বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ যেখানে বেকার মুক্ত বেকার থাকবে না। বাংলাদেশের সমস্ত লোক যেন ভালো থাকে। যে কষ্টগুলো ফেস করে এসেছি, সামনের বছরে এই বিষয়গুলো যেন আর পুনরাবৃত্তি না হয়। একটা সুষ্ঠু নির্বাচন হোক,
দেশটা শান্তিতে থাকুক, যেন স্বাধীনভাবে আমরা চলাচল করতে পারি। জুলাই অভ্যুত্থানের প্রধান শক্তি ছিল যে তরুণরা দেশের সামগ্রিক পরিস্থিতিতে সন্তুষ্ট নয় তারাও বলছেন জান ও জবানের স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলেন তারা, তাতে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক অনেক। তবুও বিশ্বাস এবছর পাল্টে যাবে অনেক কিছু, এগিয়ে যাবে প্রিয় মাতৃভূমি। দেশে যাতে আসলে ফাইনালি স্টেবল হয়, কারণ আমরা যা মনে করছি আসলে দেশ এখন স্টেবল না। সব ধর্মের মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, যেন সবারই একটা ফ্রিডম অফ স্পিচ থাকতে পারে, কাজ কাম করে খায়া ফ্যামিলি লিয়া শান্তির মতন দিনকাল কাটে যাইতে পারি। চাওয়া একটাই, সব সংখ্যা পেরিয়ে মানবিক রাষ্ট্র হবে বাংলাদেশ, আর তার সূচনা এই 2026 সালেই। প্রতি বছর নতুন করে আশায় বুক বাঁধে মানুষ, ভাবে আসছে বছরটি তার আগের চেয়ে ভালো যাবে, ঘুচে যাবে সব জঞ্জাল, দিনগুলো হবে স্বপ্নের এবং সম্ভাবনাময়। সেই প্রত্যাশা পূরণ হয়নি এত বছরেও। এবছর আবার নতুন করে এই প্রজন্ম স্বপ্ন দেখছে, আসছে দিনের নীতি নির্ধারক যারা হবেন তারা তাদের সেই সব সামান্য চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব দিবেন সর্বোচ্চভাবে। সেই প্রত্যাশায় সবাইকে শুভ নববর্ষ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মোট 2569টি মনোনয়নপত্র জমা পড়েছে। এগুলো বাছাই কার্যক্রম 30 ডিসেম্বর 2025 থেকে শুরু হয়েছে, চলবে 4 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম, আমরা তার কাছে যাচ্ছি। তানভীর, যাচাই বাছাই কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই, কতদূর এগুলো? লোপা, এখানে আসলে যে যাচাই বাছাই কার্যক্রম সেটি এখনো চলমান, তবে এটি নিয়ে সেই যাচাই বাছাই কার্যক্রম নিয়ে এখনই কোনো আপডেট দেয়নি নির্বাচন কমিশন। যেহেতু 4 জানুয়ারি পর্যন্ত এই সর্বশেষ সময় এই যাচাই বাছাইয়ের জন্য, সেহেতু কাজ চলমান। তবে এর মধ্যে গতকালকে যেহেতু আমরা দেখেছি যে খালেদা জিয়ার জানাজা এবং তাকে দাফন করার জন্য কালকে সারা দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, তবে তার মধ্যেও কিন্তু নির্বাচন কমিশন তারা তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছে। এর আগে আমরা নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ তার সাথেও এই বিষয়টি নিয়ে আলাপ করেছিলাম যে এই যে একদিনের যে সাধারণ ছুটি ঘোষণা করা হলো সেটার জন্য মনোনয়নপত্র যাচাই বাছাই, সেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কোনো ধরনের কোনো প্রভাব পড়বে কিনা, বা যাচাই বাছাইয়ের যে সময়টিকে তারা নির্ধারণ করে দিয়েছে তফসিল অনুযায়ী, সেই সময়টিকে কি আর বর্ধিত করা হবে কিনা। তবে তাদের তরফ থেকে জানানো হয়েছে, কমিশনের তরফ থেকে আব্দুর রহমান আল মাসুদ তিনি জানান যে না, কমিশনের যে সময়সীমাটি রয়েছে নির্ধারিত সময়সীমা, সেটির মধ্যেই আসলে তারা, অর্থাৎ এই 4 জানুয়ারি পর্যন্তই তারা যাবতীয় যত ধরনের এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজগুলো রয়েছে সেগুলো তারা সম্পন্ন করে ফেলবেন। এবং এছাড়াও এই যে এরকম একটি ঘটনার পর খালেদা জিয়ার মৃত্যু, এবং এই মৃত্যুর পর আসলে কালকে নামাজে জানাজার পর তাকে দাফন করা হলো। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে এরকম একটি আসলে ঘটনার পরও তফসিলে কোনো প্রভাব পড়বে না। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে যে এই প্রার্থিতা বাতিল বা এ ধরনের কোনো কিছু কিন্তু থাকছে না। যেহেতু তার প্রার্থিতাটি চূড়ান্ত হয়নি, সেহেতু সেখানে পরবর্তীতে দলের তরফ থেকে যেহেতু বিকল্প প্রার্থীকেও দিয়ে দেওয়া হয়েছে, সেহেতু বলাই যায় যে এখানে আসলে কোনো আইনি জটিলতা তৈরি হচ্ছে না। সব মিলিয়ে বলা যায় যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজটি এখনও চলছে, এবং 4 জানুয়ারির মধ্যেই আসলে এই কাজগুলো শেষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর, এবং এই কাজগুলো শেষ করার পর তফসিল অনুযায়ী পরবর্তীতে আপিল দায়ের এবং যে দাবি আপত্তি নিষ্পত্তি, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে ফেলবে কমিশন। ধন্যবাদ তানভীর মৌসুম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পরিবর্তিত সময়, ভিন্ন এক প্রেক্ষাপট, অর্থনীতিতে নানা অভিজ্ঞতা এবং ঘটনার মধ্যে শেষ হলো 2025। বিদায়ী বছরে পিছু ছাড়েনি মূল্যস্ফীতি, বিনিয়োগে ছিল না চাঞ্চল্য, বেড়েছে দারিদ্র্য এবং আয় বৈষম্য, রফতানি আয়ে ছিল অস্বস্তি, অভ্যন্তরীণ আয়ে ছিল না সুখবর। তবে ব্যাংক খাতের সংস্কার এবং রেমিটেন্স আয়ে আসে গতি, মুদ্রা বাজারে ছিল স্থিতিশীলতা, ঠেকানো গেছে বৈদেশিক মুদ্রার মজুদের পতন। এসেছে নতুন বছর 2026, প্রত্যাশা রাজনৈতিক সরকারের অধীনে মিলবে স্বস্তি। বিদায় 2025, আর্থিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে ছিল অনিশ্চয়তা। বছর জুড়ে চাপে ছিল সাধারণ মানুষ। পণ্য কিংবা সেবা দুই ক্ষেত্রেই মূল্যস্ফীতির চাপ মানুষের জীবনযাত্রাকে কঠিন করেছে। পণ্যমূল্য উচ্চ মূল্যস্ফীতি এখন এক আতঙ্কের নাম। বছরের অধিকাংশ সময় ধরেই 8% উপরে ছিল গড় মূল্যস্ফীতি। সামষ্টিক অর্থনীতি যে স্থিতিশীলতা, এটা আসলে আমাদের যখন নাকি বিনিময় হারটা আমরা একটা স্টেবিলাইজ করতে পারবো, তখন
ওইটাকে আমরা কিছুটা সামাল দিতে পারি, কিন্তু তারপরও বাজার ব্যবস্থাপনার যে দিকটা এবং আমাদের সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে তাদের সক্ষমতা নজরদারি, খবরদারির এবং তথ্য উপাত্ত সঠিকভাবে জানার এই প্রয়োজনীয়তা কিন্তু থেকেই যাবে। নানা অনিশ্চয়তায় থমকে গেছে বিনিয়োগ, কমেছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। উৎপাদন থমকে যাওয়ায় কমেছে কর্মসংস্থান। প্রশ্ন হচ্ছে, নতুন বছরে কি কাটবে বিনিয়োগ খরা? এক তো আমার গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের চরম সংকট, ব্যাংকিং খাতে নানা অজুহাতে আমার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যখন তখন। তারপরে আবার এক্সপোর্ট করতেছি, বায়ার আনইথিক্যালি আমার গুডস নিয়ে যাচ্ছে, পেমেন্ট দিচ্ছে না, এরকম কাহিনীও আছে। পেমেন্ট না আসার কারণে ব্যাংক আমার পরবর্তী কার্যক্রম এলসি খোলা বা ইয়ে করা সব বন্ধ করে দিচ্ছে। ব্যাংক খাতে হয়েছে নানা ধরনের সংস্কার। একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সমস্যাগ্রস্ত 5টি ব্যাংক ভেঙে করা হয়েছে একীভূতকরণ। তবে নতুন উচ্চতায় উঠেছে খেলাপি ঋণ। ব্যাংক খাতে কিন্তু এখনো সুশাসনের অভাব রয়ে গেছে, এবং এটা যতদিন এই সুশাসনটা আমরা না আনতে পারবো ততদিন ব্যাংকগুলো কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। এখনও তো খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, বা ব্যাংক খাতে আরও যে দুর্নীতি, এটা যে পুরোপুরি বন্ধ হয়েছে তা তো বলা যায়। বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য, মানুষের আয় কমায় তৈরি হয়েছে সংকট। অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা সংকটে কমেছে রপ্তানি আয়। অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে নানা অসঙ্গতি, কিন্তু সংস্কার উদ্যোগ শুরু করেনি সরকার। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না হলে কিন্তু আমাদের অন্য সব কিছুই কিন্তু এই দারিদ্র বা আপনি অর্থনৈতিক স্থিতিশীলতা এটা কিন্তু ফিরে আসবে না। দারিদ্র বৃদ্ধি পাচ্ছে এখন, তাই না? সামগ্রিকভাবে দেখা যাচ্ছে দারিদ্র কিন্তু এখন বাড়ছে কাজেই, এবং তার জন্য কিন্তু মূলত দায়ী হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি না, উৎপাদন বাড়াতে পারছি না। কৃষি উৎপাদনে গেল বছর জুড়ে ছিল সাফল্য। 2025 সালে অর্থনীতির জন্য স্বস্তি এনেছে রেমিটেন্স এবং স্থিতিশীল মুদ্রা বাজার। বড় যেটা চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতির গতিটাকে ফিরিয়ে আনা। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অধস্তন আদালতের বিচারকদের প্রতি কঠোর নির্দেশনা দিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। যদি কোনো বিচারক কর্মঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেদিনই হবে তার বিচারিক জীবনের শেষ দিন, এই হুঁশিয়ারি দেন তিনি। সম্প্রতি সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে দেশের সব বিচারকদের উদ্দেশ্যে দেয়া অভিভাষণে প্রধান বিচারপতি এই কঠোর হুঁশিয়ারি দেন। আদালতের পরিবেশ, দ্রুততম সময়ে মামলায় আদেশ ও রায় প্রদান, সততা বজায় রাখা, বহিরাগতদের কোর্টে প্রবেশ নিষিদ্ধে বিচারকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধান বিচারপতি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে। বিচারকের আসনে বসে কোনো অনিয়ম ও দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। যদি কোনো বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে গুনতে হবে চড়া মূল্য। আর্থিক সংকটে পড়া 5টি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বস্তি ফিরতে শুরু করেছে। গ্রাহকরা জমা রাখা টাকা উত্তোলন করতে পারছেন। প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলন করা যাচ্ছে। অ্যাকাউন্টে বেশি জমা থাকলে 2 লাখ টাকা তোলার পর পরবর্তী 3 মাস অন্তর 1 লাখ টাকা করে তোলা যাবে। এভাবে সর্বোচ্চ 7 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ মিলবে। মোট আমানত ফেরত পেতে সর্বোচ্চ 24 মাস সময় লাগতে পারে। তবে ক্যান্সার ও কিডনি ডায়ালাইসিসের মতো গুরুতর রোগীদের ক্ষেত্রে উত্তোলনের এই সময়সীমার প্রযোজ্য হবে না। প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে 7 লাখ টাকার বেশি অংশ 5 বছর মেয়াদী আমানতে রূপান্তর করা হবে। তবে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও হাসপাতালের মতো জরুরি খাতে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ থাকছে। ব্যক্তি পর্যায়ের 3 মাস মেয়াদী আমানত স্বয়ংক্রিয়ভাবে আরও 3 বার এবং 6 মাস থেকে 1 বছর মেয়াদী আমানত 2 বার নবায়নের পর উত্তোলনের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের যে প্রজ্ঞাপন জারি করছে, সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমরা আমাদের গ্রাহকদের, যারা বিশেষ করে চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব, সেই সাথে এবং অন্যান্য যে ব্যাংক রেট যেটা 4% পর্যন্ত যে রেট, সেই অ্যাকাউন্টগুলো আমরা ট্রানজ্যাকশান শুরু করেছি। সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত আমরা আপাতত দিচ্ছি। বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য সংবিধান অনুসারে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দেয়া এই রায়ের 16 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি
বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে। এর আগে 2025 সালের 27 ফেব্রুয়ারি ওই রায় দিয়েছিলেন হাইকোর্ট। দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে 2020 সালে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করা হয়। রুলে সকল নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কিনা অথবা এই নিরাপদ পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা তা জানতে চাওয়া হয়েছিল। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে 27 ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন উচ্চ আদালত। রায়ে আদালত বলেন, সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার। এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজশাহীতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ার ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকালে পুঠিয়ার ঝলমলিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে নাটোরে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাজারের মধ্যে ঢুকে পড়ায় পিষ্ট হয় 5 জন। ঘটনাস্থলে 4 জন প্রাণ হারান। একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মহাসড়কের পাশের হাটে এমন দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। রাজশাহী ঢাকা মহাসড়কের সাথেই পুঠিয়া ঝলমলিয়ার কলার হাট। সকাল থেকে বাজার যখন জমজমাট, হঠাৎ ঢুকে পড়ে বালুবাহী এক ট্রাক। উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যান 4 কলা ব্যবসায়ী। সকাল 7:30টার দিকে ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী ট্রাকটি রাজশাহী শহর থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ঝলমলিয়া হাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি আরেকটি ট্রাক বালুবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়। সেটি উল্টে গিয়ে পিষ্ট হন 5 জন। তাদের মধ্যে নাটোরের সিয়াম, মুনকের, সেন্টু এবং রাজশাহীর ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। হাত পা বিচ্ছিন্ন অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন রায়হান নামে আরও একজন। শব্দ হলে দৌড় মারে এসে দেখি এই ঘটনা। তার পাশে এখানে মনে কর 3 জন চেঁচা খায় আছে, চাকার সাথে চেঁচা খায় আছে, এখন ক্যাবিনের ভিতরে আছে, আর 2 জন বালুর ভিতরে তোলা হয়েছে। একজনকে দেখছিলাম মাথার চেপটা লাগিয়ে, এগুলো কিছু ওদের চেনার মতো কোনো পরিস্থিতি ছিল না। স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক ঘেঁষেই বসত কলার হাট। এখন সড়কের প্রায় অর্ধেক দখল করে রেখেছে হাট সংশ্লিষ্টরা। ফলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। হাটের জায়গা ছোট, কিন্তু লোকজন থাকবে। এই যে ড্রাম ট্রাকগুলি ওভারলোড নিয়ে যে আমরা যাতায়াত করে মানুষ, রিক্সা ভ্যানে কিংবা মোটরসাইকেলে তারা যাইতে পারে না বালুর কারণে। আর এত পরিমাণ ওভারলোডের কারণে তারা গাড়িগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে 2 ট্রাকের ধাক্কা লাগে। এতে বালু ভর্তি ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। ট্রাক জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। মহাসড়কের পাশে হাট বসানো নিষেধ, এই নিয়ে আমরা ইউনো মহোদয় এবং হাট সংশ্লিষ্ট সকলকে প্রতিনিয়তই বলি, তো ওনারা ব্যবস্থা নিচ্ছেন। আজকেও যেমন সকালবেলা আমার টহল পার্টি কলারহাট থেকে দূরে ব্যাপারীদেরকে দূরে বসিয়ে দিয়েছিল। ঠিক কলারহাট পার হয়ে থানায় না পৌঁছতেই এই দুর্ঘটনার সংবাদ আসে আর কি। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়িতে এখন শোকের মাতম। ট্রাক চালককে ধরতে চেষ্টা করছে পুলিশ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এদিকে রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। তাদের একজন সিএনজি চালক এবং অপরজন মোটরসাইকেল আরোহী। ভোর 4:40 মৌচাক ফ্লাইওভারের উপরে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ভোর 6টায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন সিএনজি চালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক। রমনা থানার এসআই সুশান্ত কুমার জানান, ইয়াসিন আরাফাত ও তার এক বন্ধু মোটরসাইকেলে মালিবাগ থেকে মুগদার দিকে যাচ্ছিলেন। মৌচাক ক্রসিংয়ে রামপুরাগামী একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী অপরজনের অবস্থাও গুরুতর। মৌচাক ফেলার পরে আপনার ওই সিএনজি এবং মোটরসাইকেলের সংঘর্ষ, 2 জন মারা গেছে। ঘন কুয়াশা, হিমেল হাওয়া এবং হাড় কাঁপানো শীতে জবুথবু সারা দেশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 7.8 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, যশোর সহ কয়েক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। 15 জেলায় তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রির নিচে। তীব্র শীতে স্থবির জনজীবন। নিদারুণ কষ্টে দিন পার করছেন হতদরিদ্র ছিন্নমূল মানুষ। কনকনে ঠান্ডায় খেতে কাজ করতে বেগ পেতে হচ্ছে চাষিদের। শীতের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। শীত প্রকার যা হোক, অনেক শীত পড়েছে, তারপরেও শীতের ভিতরে বের হতে হয়, এমন কাজ করতে হয়। ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, সবাই নিয়ে বাঁচার জন্য সকালে বের হতে, তাও লোকজন নাই।
প্রশিক্ষিত গাড়িচোর চক্রের 2 সদস্য ধরা পড়েছে চট্টগ্রামে, যারা বিশেষভাবে তৈরি মাস্টার কি দিয়ে মাত্র 2 মিনিটে গাড়ি চুরিতে দক্ষ। কৌশলে এক চিকিৎসকের গাড়ি চুরির পর তা বিক্রি করে দেয় কক্সবাজারে। 3 দিন পর সেটি উদ্ধার হয় পুলিশের অভিযানে। সাদা রঙের এই প্রাইভেট কারটি গত 27 ডিসেম্বর রাতে চুরি হয় চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে। মাত্র 2 মিনিটের মধ্যে গাড়িটি রীতিমতো হাওয়া হয়ে যায়। চুরির পর হাত বদল হয়ে চলে যায় কক্সবাজার। অবশেষে মঙ্গলবার রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হয় রাসেল ও হোসাইন নামে 2 জন। এক্সকরলা গাড়ির মালিক গাড়িটা লালখান বাজার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে রেখে পার্কিং করে ড্রাইভার সহ ভিতরে একটা মিটিংয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আসে দেখে গাড়িটা নাই। গোয়েন্দা তথ্য ভিত্তিতে এই গাড়ি চুরের মূল হোতা 2 জন আসামিকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি এবং তাদের হেফাজত হইতে আমরা এই গাড়িটা উদ্ধার করি। পুলিশের দাবি, গ্রেপ্তার 2 জনেই প্রশিক্ষিত চোর, চোখের পলকে গাড়ি চুরিতে দক্ষ। চট্টগ্রামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে 2 জনের বিরুদ্ধে। গ্রেফতারের পর তাদের কাছে পাওয়া যায় একটি মাস্টার কি, যেটি দিয়ে খোলা যায় যে কোনো গাড়ির লক। তার কাছে এরকম একটা চাবি আছে, সে 1 মিনিটের মধ্যে গাড়িটা খুলে নিয়ে যেতে পারে, এরকম সে এক্সপার্ট। এবং এটা 2 মিনিটের মধ্যে গাড়িটা সে নিয়ে গেছে। ইতিপূর্বেও বেশ কয়েকটা গাড়ি চুরি করেছে। তার তখন আমাদের এই কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিল, কিন্তু সে যাবে না, এসে সে আবার একই কাজ করত। গাড়িটি এক চিকিৎসকের। চুরির পর তিনি কোতোয়ালি থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জোহরান মামদানি। সিটি হল নয়, বরং ম্যানহাটনের সাবওয়ে স্টেশনে উচ্চারণ করেন শপথ বাক্য। পাশে ছিলেন স্ত্রী রামা দুয়াজি। খেটে খাওয়া মানুষের পক্ষে লড়াইয়ের জন্য তিনি সুপরিচিত। সেই শ্রমজীবীদের সম্মান জানাতেই অভিনব এই অভিষেক অনুষ্ঠান। মসনদে বসেই নিউ ইয়র্কের আবাসন সমস্যা এবং শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিলেন তিনি। ম্যানহাটনের পরিত্যক্ত ওল্ড সিটি সাবওয়ে স্টেশন ঘড়ির কাঁটা পার করেছে রাত 12টার ঘর। স্টেশনের মাঝামাঝি পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে দাঁড়ালেন জোহরান মামদানি। পাশেই তার স্ত্রী রামা দুয়াজি। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে পাঠ করলেন শপথ বাক্য। নিউ ইয়র্কের প্রথম দক্ষিণ এশীয় ও আফ্রিকান বংশোদ্ভূত হিসেবেও মার্কিন রাজনীতিতে নাম লেখালেন 34 বছর বয়সী এই রাজনীতিক। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী মাহমুদ মামদানির সন্তান জোহরান। মাত্র 7 বছর বয়সে নিউ ইয়র্কে আসা জোহরানের লেখাপড়ার হাতেখড়িও এই শহরে। হাউজিং কাউন্সিলর হিসেবে কর্মজীবন শুরু করার পর দরিদ্র মানুষদের উচ্ছেদ হওয়া থেকে বাঁচানোর আইনি লড়াই করতে করতেই খুঁজে পান রাজনীতিতে আসার প্রেরণা। শুরু থেকেই দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের অধিকার আদায়ে উচ্চকিত মামদানির কণ্ঠ। নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভারদের অধিকার আদায়ে আমরণ অনশনেও নামেন তিনি। টানা 15 দিন না খেয়ে রাত্রি যাপন করেন নিউ ইয়র্কের সড়কে, যাতে মওকুফ হয় 2000 চালকের 450 মিলিয়নের ঋণ। শুধু এই নয়, গেট ফ্রি বাস আন্দোলনের সমর্থনে বেশিরভাগ সময়ই সবুজ স্যুট পরে জনসম্মুখে হাজির হন তিনি। উত্তরাধিকার সূত্রে পাওয়া নাচ গানে বরাবরই পটু মামদানি। রাজনীতিতে অভিষেকের আগে র্যাপার মিস্টার কার্ডামম নামে ছিল সুখ্যাতি। এমনকি তার একটি গান চলচ্চিত্র ব্যবহার করেন মা মীরা নায়ার। জীবনসঙ্গী হিসেবেও তিনি বেছে নিয়েছেন আরেক শিল্পী মার্কিন সিরিয় অ্যানিমেটর রামা দুয়াজিকে। দায়িত্ব গ্রহণের জন্য নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের প্রতীক সাবওয়ে স্টেশনকে বেছে নেন জোহরান। শপথের সময় হাত রাখেন মুসলিম ঐতিহ্যের প্রতীক 19 শতকের প্রাচীন কোরআন শরীফে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জয় পাবে বিজেপি, এমন মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার একটি সভায় এই দাবি করেন অমিত শাহ। নির্বাচনের আগে দলীয় কার্যক্রম এবং পরিকল্পনা তত্ত্বাবধানের পাশাপাশি নেতাকর্মীদের উজ্জীবিত করতে হাই প্রোফাইল নেতার এই সফর। সভায় তিনি বলেন, তৃণমূলের দুর্নীতির কারণে রাজ্যের উন্নয়ন আটকে গেছে। তাই আসন্ন নির্বাচনে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে পশ্চিমবঙ্গে সরকার গড়বে। এর পাশাপাশি যে কোনো মূল্যে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ারও ঘোষণা দেন অমিত শাহ। পশ্চিমবঙ্গের পরিস্থিতি আজ দেখুন, পুরো রাজ্য দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। রাজ্যের উন্নয়ন আটকে গেছে। তাই এপ্রিলের বিধানসভা নির্বাচনে বিজেপি 2/3 আসন পেয়ে সরকার গড়বে।
हमारा अधिकार। ভয়াবহ আগুনের কবলে আমস্টারডামের ঐতিহাসিক ভন্দেলকার্ক চার্চ। নতুন বছর উদযাপনে জ্বালানো আতশবাজির আগুনে পুড়ে গেছে প্রায় 150 বছরের পুরনো গির্জাটির বিশাল অংশ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গির্জাটির প্রায় পুরো অবকাঠামোয় ছড়িয়ে যায় আগুন। ভেঙে পড়ে ভবনটির ঐতিহাসিক চূড়াটি, ধসে যায় ছাদের বিশাল একাংশ। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় এলাকাটিতে জরুরি অবস্থা জারি করে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টার পাশাপাশি আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। আতশবাজির আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী হিলেগম ও গ্রোনিনগেন শহর। এসব ঘটনার জেরে চলতি বছর থেকে দেশটিতে আতশবাজি নিষিদ্ধের আইন জারির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সুইজারল্যান্ডের একটি বিলাসবহুল বারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর জানিয়েছে সুইস পুলিশ। আহত অনেককে উদ্ধার করে নেওয়া হচ্ছে হাসপাতালে। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ অজানা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 1টার দিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ক্রান্স মন্টানা স্কি রিসোর্টের বারে দুর্ঘটনাটি ঘটে। সেখানে ইংরেজি বর্ষবরণের কনসার্ট চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কনসার্টে আলোকসজ্জার জন্য ব্যবহৃত পাইরোটেকনিক্স থেকে আগুনের সূত্রপাত হয়, যা থেকে পরবর্তীতে জোরালো বিস্ফোরণ ঘটে। বারটিতে বিস্ফোরণের সময় 100-রও বেশি মানুষ অবস্থান করছিলেন। নিউ ইয়ার কেন্দ্র করে বহু পর্যটকদের সমাগম হয়েছিল সেখানে। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।